আমি ঘুমিয়ে আছি, হঠাৎ কেউ আসার শব্দে চোখ খুললাম আর দেখলাম আমার দুলাভাই চুপি চুপি আমার রুমের দিকে আসছে। আমি কিছুটা ভয় পেলেও চুপ থাকি। দুলাভাইকে দেখলাম আমার দিকে চেয়ে আমার বিছানার কাছে এসে ঘোরাফেরা করছে। দুলাভাই আরো কয়েকবার এসেছে, কিন্তু আমি আপুকে এখনো বলিনি। কি কারণে আসে সেটা না বুঝে তো আর আপুকে বলা যায় না, তাই চুপ রইলাম। দুলাভাই কিছুক্ষণ দাঁড়িয়ে আবার রুম থেকে বের হয়ে গেছে। পরের দিন রাতে সবাই ডিনার শেষে ডাইনিং টেবিলে বসে আছে। আমি তাড়াতাড়ি খেয়ে উঠে গিয়ে আপুকে বললাম, আপু আমি ঘুমাতে গেলাম। আপু বলল, কিরে তানিশা, তুই আজ গল্প না করে এত তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছিস যে? আপু, ভীষণ মাথা ব্যথা করছে, তাই মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। তখন আমি দুলাভাইয়ের দিকে আর চোখে খেয়াল করলাম দুলাভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি ততটা বুঝতে না দিয়ে আমার রুমের দিকে চলে গেলাম। তানিশা চলে যাবার পর রাকিব তানিয়াকে বলল, তোমার বোনটা বেশ লাজুক, এমন শালি থাকাটা আসলেই ভাগ্যের ব্যাপার। হয়েছে, আর নিজের শালির নাম করতে হবে না, ঘুমাতে হবে। চলো আমি একটু তানিশার রুম থেকে আসি, তুমি যাও। এই বলে তানিয়া তানিশার রুমের দিকে চলে যায়। রাকিব বসে বসে ভাবছে আজকে কিছু একটা করতে হবে। আমি রুমের লাইট অফ করে শুয়ে রইলাম। বিষয়টা কেমন জানি অস্বস্তি লাগছে। আগে ক্লিয়ার করে বুঝে নেই, তারপর আপুকে বলতে হবে। ঘুম তো আসবে না, শুধু শুধু চোখ বন্ধ করে থাকবো। কিছুক্ষণ পরে আপু লাইট অন করে আমার রুমে আসে। আপু আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিরে ঘুম আসছে না এখনো? আপুর আদরটা খুব ভালো লাগছিল। তোর মাথার ব্যথা কি কমেছে বোন? আমি মুচকি হাসি দিয়ে বললাম, না আপু, তুমি হাত দেওয়াতে আরো বেড়েছে। তখন আপু মাথায় আস্তে করে একটা টোকা দিয়ে বলল, যা পিচ্চি শয়তান একটা। আপুর এই ভালোবাসার সময়টাতে চেহারা যেন ঠিক মায়ের মতো হয়ে যায়। কি যে শান্তি লাগে দেখলে। আমার চোখের কোনায় খুশির জল জমছে। তারপর আমি বললাম, আপু তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? আপু তখন একটা হাসি দিয়ে আমার নাকটি টেনে দিয়ে বলল, রাস্তা থেকে খুঁজে পাওয়া মেয়েকে কেউ আবার ভালোবাসে নাকি? বাবা মা নাকি তোকে কুড়িয়ে পেয়েছে? তখন আমিও একটা হাসি দিলাম। তারপর আপু আমার গালটি ধরে বলল, তাহলে ঘুমাইবার শোনাবো না আমার? আমি গেলাম। ওকে আপু, গুড নাইট। তারপর আপু লাইট বন্ধ করে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমিও আপুর কথা ভাবছি। প্রায় ঘন্টা খানেক পর রাকিব শোয়া থেকে উঠে বসে। পাশে তাকিয়ে দেখছে তানিয়া ঘুমিয়েছে কিনা। ওর চোখের সামনে হাত দিয়ে নেড়ে দেখলো ঘুমিয়ে গেছে। তারপর রাকিব চুপি চুপি সেখান থেকে উঠে রুম থেকে বের হয়ে যায়। এদিকে আমার একটু একটু ভয় করছে, কেমন জানি বিরক্তও লাগছে। এভাবে 2টা বেজে গেল। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে রাত আরো গভীর হচ্ছে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। ঠিক সে সময় আমার ঘরে দুলাভাইয়ের উপস্থিতি বুঝতে পেলাম, যদিও খুব নিঃশব্দে এসেছে সে। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম বিছানায়। আস্তে আস্তে মনে হলো দুলাভাই আমার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ দুলাভাই ট্রাউজারের সাথে আমার এক আঙুলের কোনায় বাঁধছিল। তবু আমি স্থির হয়ে আছি। এরপর দুলাভাই তার একটা হাত দিয়ে আমার মুখের সামনে ধরে খেয়াল করতে লাগলো আমি ঘুমাচ্ছি কিনা। আমি তবুও ঘুমের ভান করেই থাকলাম। তারপর দুলাভাই আমার পাশে বসে হঠাৎ আমার ঘাড় বরাবর হাত দিল। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠলো। ছি, দুলাভাই এমন করছে কেন আমার সাথে? ভয় আমার গা নেড়ে উঠলো। আমি সাথে সাথে একটু আড়মোড়ার ভাব করে উঠলাম, আর দুলাভাই আমার থেকে ছিটকে সরে গেল। ঘুমের অবস্থায় থাকার মতন গলা করে আমি আস্তে আস্তে বলে উঠলাম, খুব পানির পিপাসা লাগছে। আমার কথা শুনে সাথে সাথেই দুলাভাই তাড়াতাড়ি করে উঠে বের হয়ে গেল রুম থেকে। আমিও তাড়াতাড়ি করে উঠে রুম থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেখি ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে দুলাভাই পানি খাচ্ছে। খুব রাগ হচ্ছিল ওনার চেহারা দেখে, তবুও কিছু বুঝতে দেওয়া যাবে না এই কারণে আমি ঢুলতে ঢুলতে জিজ্ঞাসা করলাম, দুলাভাই আপনি এত রাতে? দুলাভাই আমতা আমতা করে বলল, তোমার আপু পানি নিয়ে যেতে ভুলে গেছে, তাই আমি পানি খেতে আসলাম। তুমিও কি পানি খেতে এসেছো? দুলাভাইয়ের কথা শুনে মনে মনে বলছি, মিথ্যুক একটা। কি হলো, তুমি কি ভাবছো? হ্যাঁ দুলাভাই, পানি খেতেই আসলাম। তারপর দুলাভাই আমাকে এক গ্লাস পানি ঢেলে আমার হাতে দেয়। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি পানি নিয়ে নিজের মতো খেয়ে কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে আসলাম। রুমে এসে খাটে বসতে খুব খারাপ লাগছে আমার। মনে হচ্ছে যেন নিজের ভেতরে মিশে যাচ্ছি লজ্জায়। দুলাভাই সুবিধার মানুষ না। আপু বেচারির কথা মনে হতেই কেঁদে দিতে ইচ্ছে করছে। কোনোভাবেই আর ঘুম আসছে না। উঠে হাঁটতে লাগলাম, এদিক ওদিক পায়চারি করতে লাগলাম। সকালে দুলাভাই চলে গেলে আপুকে সবটা বলতে হবে। এভাবে আমার রাত কেটে যায়। দুলাভাই আর আপু দরজার সামনে দাঁড়িয়ে আছে। দুলাভাই বলল, তাহলে আমি আসি? তানিশাকে দেখে রেখো, আমি তাকে ভালোভাবে সময় দিতে পারছি না। কি না কি মনে করে তোমার বোন। আজকে আসি, তারপর সবাই মিলে বের হবো কোথাও ঘুরতে। আপু হেসে বলল, আচ্ছা ওকে যাও, তোমার আবার দেরি হয়ে যাবে। তুমি ফেরার পরে কথা হবে কোথায় যাব, আর পৌঁছে সরাসরি কল দেবে কিন্তু। আমি আর আপু সোফায় বসে দুজনে। আপু আমার দিকে তাকিয়ে বলল, তোর দুলাভাই কি তোর রুমে যায় প্রতিদিন? কথাটি শুনে আমি মুখটা তুলে আপুর দিকে হা করে তাকিয়ে আছি। কি বলছে আপু এসব? তার মানে আপুও জানে
জানে আমি হতবাক হয়ে আপুর দিকে তাকিয়ে আছি। আপু হাতের তুড়ি মেরে বলল, কি দেখছিস আর কি ভাবছিস? আমি ধ্যান ফিরলাম আর বললাম, আমি তো জানি না আপু, দুলাভাই কেন আমার রুমে যাবে? আর তাছাড়া তুই কি আমার রুমে পাঠাতি দুলাভাইকে? আপু হেসে বলল, তার একটা বড় কারণ আছে রে বোন। তোকে এখানে কেন নিয়ে এসেছি সেটাও তুই জানিস না। তোকে যে কিছুদিন আগে ডাক্তার দেখালাম, তোর মনে আছে? কেন? কারণ হচ্ছে তুই ঘুমের মধ্যে উঠে এদিক সেদিক চলে যাস, কোথায় হাঁটিস আর কি করিস নিজেও জানিস না। তাই আমি ঘুমালে তোর দুলাভাইকে তোর রুমে পাঠাতাম প্রতিদিন। তোর প্যারাসোমেনিয়া রোগ আছে, এই রোগে যারা আক্রান্ত তারা 30 সেকেন্ড থেকে 30 মিনিট পর্যন্ত হাঁটে। মূলত এই বিষয়ের জন্য এত সব। আমি সব কথা শুনে নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। কেমন মানুষকে আমি সন্দেহ করেছি? আমি আপুর হাত ধরে আপুকে বললাম, আপু তুই আমাকে ক্ষমা করে দে, আমি তো স্বামীকে খারাপ চরিত্রের মনে করেছি, প্লিজ আপু। আপু আমাকে বুকে টেনে নিয়ে বলল, পাগলি বোন, সেটা কোনো ব্যাপার না, তোর জায়গায় যে কেউ এমনটা মনে করবে। আপু আমাকে সান্ত্বনা দিতে থাকে আর এখানেই ভুলের অবসান ঘটিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কাউকে না জেনে সন্দেহ করবেন না, হয়তো সন্দেহ থেকে বিরাট ভুল বুঝাবুঝি হতে পারে, তাই সাবধান। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।